সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। বিরতির পর আমি প্রথমেই ডক্টর হেলালের কাছে জানতে চাইবো, এই যে নৈতিক অবক্ষয়, এই নৈতিক অবক্ষয় রোধে কি কি পদক্ষেপ নিতে পারি আমরা? নৈতিক অবক্ষয় নেওয়ার জন্য আমাদের যে আজকের বিষয় অভিভাবকের ভূমিকা, আমরা বলি হচ্ছে পরিবার হচ্ছে ক্ষুদ্রতম একক, এবং পরিবার এবং পরিবারের যারা অভিভাবক রয়েছেন তাদের ভূমিকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং তারা যেভাবে চাইবেন শিশুর নৈতিকতা কিন্তু আসলে ঠিক সেইভাবে হয়ে ওঠে। অনেক সময় বাবা মাদের চাওয়াটা শিশুর মঙ্গল, কিন্তু অনেক সময় তার চাওয়ার প্রক্রিয়ার কিছু ভুলের কারণে, এবং সেই যেটি বললেন আতিক ভাই যে তাদের প্যারেন্টিং স্টাইলের যদি কোনো ভুল থাকে, তারা যদি শিশুর ভালো চাইতে যে কোনো সময় তার অমঙ্গল করে ফেলেন, তখন কিন্তু শিশুর অমঙ্গলের পাশাপাশি তার নৈতিক অবক্ষয়টাও তৈরি হয়ে যায়। সেজন্য আমরা বলবো পরিবারের একটি শিশুকে নৈতিকতার চর্চা দিয়ে যে সবার আগে শিশুর যে কোনো আচরণ পরিবর্তন করতে হলে আগে বাবা মা নিজেদেরকে পরিবর্তিত হতে হবে, তাদের নৈতিকতাটাকে অনেক সবল ও দৃঢ় করতে হবে। এবং শিশুরা কিন্তু অনেক সময় যেটা হয় যে কিশোরেরা অনেক সময় তারা কিন্তু তাদের যে সঠিক পথ রয়েছে সেই পথ থেকে খানিকটা পিছলে পড়ে যেতে পারে, এবং এটা কিন্তু স্বাভাবিক, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। বাবা মার উচিত হবে তাদেরকে কিন্তু আবার তুলে এনে সেই পথে বসিয়ে দেওয়া। এখানে তাদেরকে কোনোভাবেই তিরস্কার করার মতো জায়গায় চলে যাওয়া যাবে না, তাদেরকে কোনোভাবেই অপরাধী বলে সাব্যস্ত করা যাবে না, অথবা যেটা বললেন তাদেরকে সবকিছুতে খুব পারমিসিভ, সবকিছুতে পারমিট করে দেওয়া যাবে না, এবং শুধুমাত্র আমি করলাম সন্তানকে তার সুখের জন্য, তার ভোগের জন্য, এই ধরনের তাকে ভোগবাদী মানসিকতা থেকে তাকে নিয়ে এসে মানবতার দিকে তাকে মানবিক একটি মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। এবং সবসময় খুব বাস্তব বিবর্জিত, তো তাদেরকে বাস্তবটা আসলে তাদের সামনে তুলে ধরতে হবে, এবং সন্তানকে সবসময় বোঝাতে হবে। আমরা সবসময় সন্তানদেরকে দুইটা জিনিসের দিকে বেশি নজর দিতে দেখি বাবা মাদেরকে। একটা হচ্ছে তার যে পরীক্ষার যে ফলাফল সেটা সবসময় ভালো করতেই হবে, সেটা যে কোনো ভাবেই হোক, সেটা পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে হোক, প্রশ্নপত্র ফাঁস করে হোক, অথবা অনেকভাবে অনেক কষ্ট করে হোক। আরেকটি দিক থেকে আমরা দেখি যে তাদেরকে সমাজে খুব বেশি আর্থিকভাবে সফল হতেই হবে, এরকম অসুস্থ প্রতিযোগিতা আমরা বললাম যে ভোগ, লাভ, লোভ আর ভোগের সংস্কৃতি, এই জায়গা থেকে কিন্তু বাবা মাকে কিন্তু এই জায়গা থেকে একটা জায়গায় বেরোয় আসতে হবে যে আমার সন্তান যেন একটি ভালো মানুষ হিসেবে পরিচিত হতে পারে, তারপরে সে একজন ভালো ছাত্র হবে, বা তারপরে সে একজন ধনী কেউ হয়ে উঠবে, তার ক্যারিয়ারটা ভালো হবে। তো ভালো মানুষ তৈরির জন্য ভূমিকা যেটি, সে আসলে বাবা মাকেই গ্রহণ করতে হবে। ধন্যবাদ ডক্টর হেলাল। আতিক, তুমি যদি বলো যে এই নৈতিক অবক্ষয় রোধে সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বলি, তাহলে আমাদেরকে আসলে কি কি করণীয়? বিরতির আগে যে বলছিলাম বিভিন্ন ধরনের প্যারেন্টিং স্টাইলের ব্যাপারে, তো আমি রিকমেন্ডেশনে ওই শেষে যেটা বললাম অথরিটেটিভে, যেখানে আমি গ্রাউন্ড রুলসটা সেট করার ব্যাপারটা বলেছি, ওটাতে আমি আবার ফেরত আসি। আমার জানা মতে আমার একজন ক্লায়েন্ট আছেন যিনি তার অত্যন্ত যত্নশীল ছিলেন, কিন্তু ওই যে হেলাল ভাইয়ের কথায় যে 1.5 বছর 2 বছর হয়ে গেল কিন্তু কোনো প্রফেশনাল হেল্পে যাননি, এখন সর্বনাশ হওয়ার পরে এসছে। তো আমার কথা হলো যে তার একটা শিশুর তো সোশ্যাল ডেভেলপমেন্টে কিন্তু তাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিজের সাথে জড়িত করতে হবে, তার সোশ্যাল স্কিলগুলো ডেভেলপ করার জন্য সহায়তা করতে হবে। এই ভূমিকাটা কিন্তু পিতামাতার। তাকে খেলার জন্য, আউটডোর গেমসের জন্য তাকে একটা লিস্ট অফ মেনু দিতে হবে যে দিস আর দ্য গেমস, তুমি কোনটা চুজ করো। এখন এখানে কি ইম্পোজিশন হবে না। সে যদি বলে আমি ক্যারাতে শিখবো, তাকে ক্যারাতেই নিয়ে যেতে হবে। সে যদি বলে ক্রিকেট শিখবো, আমি ক্রিকেটেই নিয়ে যাব, কিন্তু তাকে এনকারেজ করবো অ্যাজ এ প্যারেন্ট, আমি কিন্তু তাকে সেটা যাতে নারিশ করে সেই দিকে আমি এগিয়ে দেব। এই বিষয়গুলো যদি আমরা মাথায় না রাখি তাহলে কিন্তু তার ওই মানসিক বিকাশগুলো হবে না। একটা আউটডোর গেমে যখন যায় তার 2-3টা জিনিস লাভ হয়। সে সোশ্যাল বিহেভিয়ার গুলো শিখে, অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার গুলা। সোশ্যাল বিহেভিয়ার কি বলে যে হেল্পিং অ্যাটিটিউড শিখো, মানুষকে সাহায্য করতে হবে, কিন্তু তোমাকে হেল্পফুল হওয়াটা, এটা কিন্তু সোশ্যালাইজ না করলে হবে না। সবচেয়ে বড় কথা কমিউনিকেশনটা শিখে, শাই হবে না, সে কথা বলতে শিখবে 2-3 জনের সাথে, হাউ টু ইন্টারঅ্যাক্ট, এবং ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এই যে একজনের সাথে একজনের সম্পর্ক স্থাপন এবং সেটা মেনটেন করা। একদল আছে তারা কিন্তু চটপট সম্পর্ক করে ফেলে কিন্তু তারপরে তিনি ব্রেকআপ, এটা কিন্তু হবে না। তোমাকে সম্পর্ক স্থাপন করতে এগুলো সব সোশ্যাল স্কিল, এবং এটা মেনটেন করতে হবে। তো তুমি যদি বাইরে না যাও, সারাদিন ঘরে বসে ভিডিও গেম খেলো, তাহলে তো তোমার ফিজিক্যাল গ্রোথের সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি 100% জড়িত। তো যখনই একজন পিতামাতা তার শিশুকে, তার ছেলে হোক মেয়ে হোক, তাকে যদি কোনো আউটডোর গেমসে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিজের সাথে ইনভলভ না করা, এখানে কিন্তু তার মানসিক বিকাশটাও
পরোক্ষভাবে হোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং ওই যে সোশ্যাল বিষয়টা এবং এই যে কমিউনিকেশন স্কিলটা হচ্ছে না, সোশ্যাল স্কিলগুলো সে ডেভেলপ করছে, এতে করে সে কিন্তু পিছিয়ে যাচ্ছে, তার মধ্যে কিন্তু অবক্ষয় হওয়ার সুযোগ বেড়ে যাচ্ছে। সুতরাং আমি সেই সব অভিভাবকদের অনুরোধ করতে চাই, আপনারা কিন্তু আপনাদের ছেলে মেয়ের সাথে কমিউনিকেশন চ্যানেলটা ওপেন করেন, তাদের খেয়াল রাখেন যে তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে কোনটা ইন্টারেস্টেড, ওই দিকে তাদের দিকে এগিয়ে নিয়ে যান। তারপর যেটা বললাম, তার ইমোশনের দিকে খেয়াল করেন। একটা শিশু ইমোশনের মধ্যে আমাদের বেসিক 4টা ইমোশন, অ্যাঙ্গার, হ্যাপিনেস, ফেয়ার, তারপরে স্যাডনেস। তো এই যে বেসিক ফিলিংস গুলো, এই কোনটাতে তার ভালো লাগে, কোনটাতে সে ভয় পায়, কোনটাতে সে খুশি হয়, কোনটাতে সব, শুধু তার ভালো লাগাটাই দিলে হবে না, এটার উপরে অ্যানালাইসিস করে, কষ্ট আছে স্বীকার করি, তার সাথে বসে একটা গ্রাউন্ড রুল সেট করতে হবে যে তুমি সন্ধ্যার পরে তুমি বাসার বাইরে থাকতে পারবে না, দিস আর দ্য রিজনস। এটা মানে ছোটবেলা থেকেই তাকে আসলে চর্চাটা করতে হবে। একটু যদি যোগ করি আমি আতিক ভাইয়ের সাথে, সেটা হচ্ছে খুব বাস্তবসম্মত কয়েকটি বিষয় যেটা আমরা দৈনন্দিন জীবনে সবসময় দেখে থাকি, এবং যেটা আমি বলেছিলাম যে শিশুর নৈতিকতার বিকাশ করতে হলে আসলে অভিভাবকদের নিজেদের নৈতিকতার চর্চাটা করতে হবে। আমরা কয়েকটা বাস্তব ঘটনা যদি আপনাদেরকে বলি, একটা হচ্ছে বাবা বাসায় আছেন, সন্তানকে বলে দিলেন টেলিফোন ধরে বলো আমি বাসায় নাই, ঠিক আছে, সন্তান কিন্তু এক ধরনের প্রতারণা, লুকিয়ে থাকা মিথ্যা কথাটি শিখলো। আমরা দেখতে পাই সন্তানের স্কুলে ভর্তির সময় বাবা তার বয়স 2 বছর কমিয়ে দিচ্ছেন কোন একটা কারণে, সন্তান তার স্কুল জীবনের প্রথম দিনটি থেকে একটি প্রতারণা শিখলো। আমরা দেখতে পাই স্কুলের লাইনগুলোতে বা ব্যাংকের লাইনগুলোতে বা কোনো একটা জায়গায় যখন ওরা বিল দিবে, বেতন দিবে, তখন বাবা বা মা কেউ একজন খুব কষ্ট করে লাইন ভেঙে সামনে এগিয়ে যাচ্ছেন এবং তার সন্তানের কাছে তিনি এক ধরনের জাহির করলেন তিনি একটা খুব বিরাট কিছু করে ফেলেছেন, আধা ঘন্টার লাইন তিনি 10 মিনিটে পার হয়ে গেলেন। মানে আমার কত প্রভাব বা আমি কত দূর, আমার কত বুদ্ধিমত্তা, এই ধরনের বুদ্ধিমত্তা দেখিয়ে সন্তানের কাছে কিন্তু আমরা ভুল মেসেজ পৌঁছাচ্ছি। এই ধরনের ব্যক্তিগত জিনিসগুলি, এবং আরেকটু যদি গভীরে আমরা যাই, তখন আমরা দেখতে পাই অনেক অভিভাবকদের রয়েছে যার আয়ের সাথে ব্যয়ের কোনো সঙ্গতি নাই বা ব্যয়ের সাথে আয়ের কোনো সঙ্গতি নাই, যেটিকে আমরা সোজা বাংলায়, খাস বাংলায় বলতে পারি দুর্নীতি করছেন। এই দুর্নীতি জায়গায় একটি সন্তান যখন দেখে আমার বাবার আয়ের সাথে ব্যয়ের কোনো সঙ্গতি নাই, এবং তিনি নানাভাবে এই দুর্নীতিটাকে তারা কিন্তু এক ধরনের ডিফেন্স করছেন, তারা কিন্তু বিভিন্ন যুক্তি দিয়ে, এবং যেগুলো আসলে যুক্তি বলা যাবে না, কুযুক্তি দিয়ে তারা বলছেন যে না আমাদের সমাজে এখন এই দুর্নীতি করাটাই ভালো বা এটাই শ্রেষ্ঠ, এটাই ঠিক। এই জিনিসগুলো কিন্তু সন্তানের কাছে আমরা বলবো যে সবসময় একটা ভুল মেসেজ যাচ্ছে। আমরা ছোট ছোট করে অল্প করে আমার সন্তানকে কিন্তু আমি নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছি, এটা আমরা নিজেরাও বুঝতে পারছি না। তারপর আমি যেটা শেষ করছি আমার সাজেশন গুলো দিয়ে, সোশ্যাল ইয়েতে আমি এবার ফেরত আসি। এখানে একটা বললাম হেল্পিং শেখা, 2 নম্বর শেয়ার করার বিষয়টাও কিন্তু সোশ্যাল এনভায়রনমেন্টে না গেলে সে কখনোই শিখতে পারবে না, এবং যে শিশুকে আপনি শেয়ারিং না শেখাবেন সে কিন্তু পরবর্তীকালে তার মধ্যে ডেফিনেটলি অন্যরকম একটা পার্সোনালিটি সে ডেভেলপ করবে। এরকম তার যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপের কথা বললাম, তারপরে তার যে আইডেন্টিটি রোল, হেলাল ভাই প্রথমেই বলে গেছে, এই আইডেন্টিটি রোলটা যে আমি আমার বয়সন্ধির যে দোষগুলো, আমার যে ক্রাইসিসগুলো, এই আমি কে, এই যে প্রশ্নের জবাবটা, এটা যদি সায়েন্টিফিক ভাবে তাকে কোনো না কোনো চ্যানেল দিয়ে সুস্থভাবে তাকে দেওয়া যায়, দ্যাট গিভস এ গ্রেট হেল্প তার জন্য। অতটুক বাচ্চা, সে তো, আপনি যেহেতু এটা টেক কেয়ার করছেন না, তার এই সাইডটা দেখছেন না, সে তো অবক্ষয়ের দিকে যেতেই পারে। সুতরাং শিশুকে কিন্তু আপনি ওইভাবে দোষারোপ করতে পারেন না। আমরা কিন্তু ঘুরে ফিরে ওই জায়গাটাতে আসছি, আসলে পিতামাতাই সব থেকে বেশি অবদান রাখতে পারে। এখানে প্যারেন্টিং স্টাইলের মধ্যে সবচেয়ে আমাদের যেমন ফিজিক্যাল, মানুষ মাত্রই কিন্তু মানুষের মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ দুটোই কিন্তু আমরা, আল্লাহ তাআলা আমাদের তৈরি করছে একটা গ্রিন ব্যান্ড দিয়ে, যে আমরা কিন্তু এর উপরে গেলে অসুবিধা, নিচে গেলে অসুবিধা। যেমন ধরি আমাদের যদি গায়ের টেম্পারেচার 98.4 ডিগ্রি এর উপরে হলে আমাদের জ্বর আসে, আর যদি কমে যায় তাহলে সেম গোজ ফর ব্লাড প্রেশার 100/120/80। সুতরাং দিস ইজ এ গ্রিন ব্যান্ড। তো মানসিক ক্ষেত্রেও কিন্তু একটা গ্রিন ব্যান্ড আমাদের মেনটেন করা উচিত, যে ব্যান্ডের মধ্যে থাকলে আমি অতিরিক্ত চাপবো না, আবার একেবারে ছেড়েও দিব না। পরিবারের অভিভাবক যদি হয় বাবা মা, তাহলে সমাজের অভিভাবক হচ্ছে আমাদের নীতি নির্ধারক, সুতরাং তারা আমাদের অভিভাবক। অনেক দিক দিয়ে বৃহৎ সেন্সে যেটা আতিক ভাই বলছেন, এক্সটেন্ডেড অভিভাবক তারা, বৃহত্তর ক্ষেত্রে তারা আমাদের অভিভাবক। সুতরাং এই ক্ষেত্রে সমাজের অভিভাবকদেরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটাই। আতিক এবং ডক্টর হেলাল দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য, এবং আজকে আমরা যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি, যেটা আমাদেরকে
অনেকটাই ভয়াবহ পরিণতির দিকে আসলে নিয়ে যাচ্ছে। তো আমাদের এখনই সতর্ক হতে হবে এবং এই ব্যাপারে যেই সব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান দিয়েছেন সেজন্য। দর্শক, আমরা আমাদের চারপাশে তাকালে অহরহ দেখতে পাই দুর্নীতি, মাদকাসক্তি, খুন, ধর্ষণ, রাহাজানির মতো অপরাধের সমাজ ছেয়ে গেছে। এটা যেমন হতাশাব্যঞ্জক তেমনি অত্যন্ত উদ্বেগজনক। নৈতিকতার অবক্ষয় আমাদের ভয়াবহ পরিণতির দিকে ধাবিত করছে, যেটা আমাদের কারোরই কাম্য নয়। নৈতিকতার অবক্ষয় এক ধরনের পরাজয়। দর্শক, এটা বিজয়ের মাস। আসুন এই বিজয়ের মাসে আমাদের শপথ হোক নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। তার আগে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর ঠিকানা: প্রযোজক গ্রিন লাইফ মেডিকেল কলেজ হসপিটাল, মনোদর্পণ ভালো থাকুন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ইমেইল অ্যাড্রেস monodorpon@gmail.com। দেখা হবে আগামী মাসের প্রথম শুক্রবার একই সময়। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দুর্নীতিমুক্ত হওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।